এদিকে শপথ নেওয়ার আগেই পতনের দ্বার প্রান্তে বিএনপি সারা দেশ থেকে একযোগে রাজপথে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে মধ্যরাতে সমন্বয়ক সার্জিস আলম বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে। ভয়ানকভাবে বিপদের মুখে তারেক রহমান। এবার সারা দেশে বুথ কারচুপি হওয়ার অভিযোগ পেয়ে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বাতিল ঘোষণা করেন। তারেক রহমানের কপাল পুড়ে। অন্যদিকে বিএনপি জামাত আজ রাতে রাজপথে নেমেছে। আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সম্ভবত হবে এইটা আসছে। যদি জামাতের লেজ এনসিপি না ধরতো অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো আস্তাদ আব্দুল্লাহ, আর কোন সিটি এনসিপি পাইতো কিনা আমার সন্দেহ আছে। এখন যখন তারা হাইরা গেছে, এখন বলতেছি কি প্রয়োজনে আবার যা রাজপথে নামবো। কেন নামবেন? কারণ নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। তো কারচুপি কেন করা হয়েছে? এটা বিএনপি, প্রশাসন, ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন সবাই মিলে একটা সেটআপ দিছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানান দেয়া, এই বার্তাটা একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। অনেকে বলছেন ফোনটি ছিল একটি কূটনৈতিক চাপ। যখন ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত, তখন ভারতের একটি দ্রুত পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করতে পারে। বার্তাটি হতে পারে এমন যে নির্বাচন হয়েছে, জনগণের রায় স্পষ্ট, এখন দ্রুত ক্ষমতা হস্তান্তর করুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতেই গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফল যখন দেয়া শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি, সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপরে আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এ হওয়ার সুযোগ দেওয়া হবে না। আমার মন মতো হলে সবকিছু ওকে, আর যদি আমার মতের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু রাজপথে নামবো। এই যে রাজপথে নাইমা আওয়ামী লীগকে বিদায় করা একটা যে ট্রেন্ড বা কালচার, বা ধরেন রাজপথের শক্তিমত্তার পরিচয় দিয়া পুরো সিস্টেমকে হিলাডালা সেই জুলাই যোদ্ধারা আর তাদের যারা বস অর্থাৎ নাহিদ ইসলাম, ইনকিলাব। হ্যাঁ, তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজুতে আয়? কই, ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারেন নাই। হাস্যকর মন্তব্য করা বন্ধ করে দেন। আর যে হাসান মাহমুদ হইয়েন না, আওয়ামী লীগের একজন যিনি ছিলেন, কথা বলতো, মানে কি বলতো নিজেও জানে না। ফলাফল যেটা আসছে যে এনসিপি 6টা পাইছে, এই 6টার মধ্যে হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকি যে 5টা যদি জামাতের লেজ এনসিপি না ধরতো অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো হাসনাত আব্দুল্লাহ, আর কোন সিটি এনসিপি পাইতো কিনা আমার সন্দেহ আছে। এখন যখন তারা হাইরা গেছে, এখন বলতেছি কি প্রয়োজনে আবার যা রাজপথে নামবো। কেন নামবেন? কারণ নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। তো কারচুপি কেন করা হয়েছে? এটা বিএনপি, প্রশাসন, ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন সবাই মিলে একটা সেটআপ দিছে। মানে এটা গতকালকে বক্তব্য দিল যে জরুরি সংবাদ সম্মেলন এনসিপি ডাকছে। এখন এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি বলছেন যে ভাই একটা সময় পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কখন? যতক্ষণ ভোট ফলাফল গণনা হয় নাই। সারাদিন দেখছে ভোটাররা গেছে, মনে করছে ওরে বাবা, মানে এনসিপির তো ভোট দিয়া ফাটাই ফেলবে। এখানে নাহিদ ইসলামের একটু বোঝা দরকার যে এই যে আপনার ইউনিভার্সিটিগুলোতে ডাকসু নির্বাচন হলো, সেখানে এনসিপির যে ছাত্র শক্তি সংগঠন আছে, অর্থাৎ বিএনপির ছাত্রদল,
জামাত ইসলামের ছিল ছাত্র শিবির, এনসিপির ছাত্র শক্তি। কোথায় এরা একটা আসনে ভালোভাবে কোনো একটা ভালো পদবি তারা পাইছে? ছাত্ররা এদেরকে প্রত্যাখ্যান করে দিছিল। আপনি বিশ্বাস করেন, আমি এখনো দাবি নিয়ে বলি, জামাত যদি এদেরকে শেল্টার না দিত, আশ্রয় না দিত, কোনো একটা আন্দোলনে এই এনসিপি এরা টিকতো না। তো এখন এই যে এরা ডাক দিচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচনে এখানে কারচুপি হয়েছে, আর এই ইঞ্জিনিয়ারিং এর প্রধান কারিগর হচ্ছেন জনাব তারেক রহমান। তো এগুলোর জন্য এখন কি করবে? প্রয়োজনে তারা রাজপথ নামবে। তো এখন কি ইলেকশন কমিশন আপনার মানে আইসা সিদ্ধান্ত বদলাই দিবে? আমরা তো দেখলাম যে ইলেকশন কমিশন ঘোষণা করে দিচ্ছে, বা সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্র বাবদ আমাদের কাছে যে তথ্য আছে, আগামী 16ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে সরকার। 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরপরই সরকার গঠন হয়ে যাবে। অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে নতুন সরকার, সেই সরকার ফাংশন শুরু করবে খুব অল্প দিনের মধ্যেই। তাহলে এখন যে রাজপথে নামা, আপনি ডাক দিয়া দেখেন, মানে এনসিপির মাঝে মাঝে হয় কি যে ওই যে থাকে না যে পুরনো একটা জোশ ফিলিংস, যে কোনো কথায় কথায় রাজপথে নামা, এই অভ্যাসগুলো ভাই বন্ধ করে দেন। ডক্টর ইউনূসের আমলে আপনারা সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে আর পেছন থেকে জামাত আপনাদেরকে সাপোর্ট করছে, এই কারণে আপনারা যেই যা খুশি করতে পারছেন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই রাজপথে নামা, কথায় কথায় রাস্তা বন্ধ করা, ইকোনমিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এগুলো মানুষের পছন্দ করে না। মানুষ এখন চায় বা একটু শান্তিতে 4টা পয়সা ইনকাম করুক, একটা রিক্সাও চায় সে 10 টাকা কামাক, একজন হকার, ফুটপাত, একজন অফিসে যাওয়া মানুষ। আপনারা তো পাবলিক ফান্ডে খান, ক্রাউড ফান্ডিং করেন, মানুষের কাছে হাত পাতেন, ভিক্ষা করেন, আর বিভিন্ন দুর্নীতি তো আছেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আপনাদের তো সমস্যা নাই, খালি রাজপথ বন্ধ করে তো ডাক দিয়েন, দেখেন নামে কিনা। ভাই এগুলা বন্ধ করে না এবার সরকারে যাইতেছেন, যারাই পাশ করছেন চিন্তা করেন রাষ্ট্রের উন্নতি কিভাবে করবেন, রাষ্ট্রকে কেমন ভেজালে ফেলাইবেন, এগুলাতে যাইয়েন না। 209 আসনে এককভাবে বিজয়, সেই বিজয়ে বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন দিয়েছেন। এটা একটা বড় সিগন্যাল, ভারতের একটা বড় সিগন্যাল যে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানান দেয়া, এই বার্তাটা একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। চলুন নরেন্দ্র মোদী কি বললেন তারেক রহমানকে এবং তিনি নিজেই এক্স হ্যান্ডেলে কি জানালেন, অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে কি খবর আসলো বিএনপির জন্য সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, বাংলাদেশে বিএনপির বিজয়ে তারেক রহমানকে তিনি নিজে ফোন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং এটা এক্স হ্যান্ডেলে নিজেই আবার জানিয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম ব্যাপারটা নিশ্চিত করছে। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিএম মোদী ডায়ালস তারেক রহমান আফটার বিএনপিস বাংলাদেশ উইন, reaffirms commitment to peace। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে পিএম মোদী স্পিক্স টু বাংলাদেশ তারেক রহমান আফটার বিএনপিস বিগ উইন, রিফর্মস পিস অ্যান্ড প্রোগ্রেস, একই রকম শিরোনামে তারা বলছে। এছাড়া ইন্ডিয়ার বেশিরভাগ গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশের সব গণমাধ্যমও এই খবরটা দিচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম দেখালাম এই কারণে যে ইন্ডিয়ার থেকে যে খবরটা আসছে, ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপারটা দিলে ব্যাপারটা আরো বেশি সত্য এবং শক্তপোক্ত হয়। হিন্দুস্তান টাইমস বলছে প্রধানমন্ত্রী মোদী ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক এবং শান্তি, অগ্রগতি, সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অব্যাহত অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দুই প্রতিবেশীর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত, বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই, এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন। নরেন্দ্র মোদীর পোস্টটা দেখে নিন, তিনি এই পোস্টটা দিয়েছেন এবং নিজেই তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন ফোন করে এবং তিনি কি বলেছেন সেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই দেশের দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয়ের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি, এমনটা নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন।
এই 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 ব্যাপারটা একটা বড় বার্তা দেয় যে ভারত আদতে বাংলাদেশের নেতৃত্বটা বেশ অনেকদিন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভারত চাইছে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার সম্পর্ক পুনর্নির্মাণ করুক, যে সম্পর্কটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একেবারে নষ্ট করে ফেলেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটা স্বীকারও করেছে যে তারা নষ্ট করেছে। তারা যাদের চালে এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে তারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ তাদেরকে সমর্থন করেনি, জনগণ তাদেরকে প্রশ্রয় দেয়নি। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের নেওয়া পদক্ষেপগুলো এই নির্বাচনের মাধ্যমে একটা বড় প্রশ্নের মুখে পড়ল। প্রশ্নের মুখে যখন পড়লো তখন আমেরিকান এম্বাসি থেকে খবর আসছে, দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে। দেখে নিন, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাস থেকে শুভেচ্ছা জানানো হলেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ফোন কিংবা কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি। অবশ্য যদিও ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার পুনর্নির্মাণের দিকে যখন গিয়েছে তখন আমরা জানি যে ভারতের মাধ্যমেই এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেখাটা, মানে আমেরিকা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে চাইছে বলে মনে হচ্ছে। সেখানে ভারতের বার্তাটাই মনে হয় আমেরিকার বার্তা হবে এবং এই ভারতের প্রধানমন্ত্রীর বার্তাটা তারেক রহমানকে সেটা আমেরিকার বার্তা হবে। যদিও অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে তারেক রহমানকে কেন্দ্র করে আমেরিকার একটা নাক সিটকানো ভাব রয়েছে। এফবিআইয়ের রিপোর্ট, তদন্ত তারেক রহমানের অতীত ইতিহাস, এগুলো নিয়ে আমেরিকার একটা কনফিউশন রয়েছে। কিন্তু বিএনপির বিজয়ের পরে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেগুলো নিশ্চয়ই আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী যে সিগন্যালটা দিলেন তাতে করে কি হবে? তাতে করে পরবর্তীতে কি এটা মনে হচ্ছে যে তারেক রহমানের এই বিজয়ের পেছনে ভারতের একটা বড় সমর্থন ছিল এবং ভারত এবং আমেরিকার যদি সমর্থন না থাকতো তাহলে তারেক রহমানের কিংবা তার দল বিএনপির এগেনস্টে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা অনেক সুবিধা হতো, যে সুবিধাটা করতে পারেনি প্রতিপক্ষ শুধুমাত্র এই দুইটা বড় সমর্থনের কারণে? বাংলাদেশের নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সামাজিক মাধ্যমে শুভেচ্ছা নয়, সরাসরি কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, এটিকে শুধুই কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা আছে? ডক্টর ইউনূসের উপর চাপ নাকি দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব মোদীর এই ফোন কল আসলে কি বার্তা বহন করে। নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর প্রথমে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরে বাংলাতেও বার্তা দেন। তিনি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি উচ্ছ্বসিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। কিন্তু সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাহলে ফোনে সরাসরি কথা বলা মানে কি? কূটনীতিতে ফোন কল অনেক সময় লিখিত বার্তার চেয়েও শক্তিশালী, কারণ এটি বোঝায় দ্রুত স্বীকৃতি, রাজনৈতিক বৈধতার অনুমোদন এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রস্তুতি, বিশেষ করে যখন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যখন টানাপোড়েন থাকে। 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যায়। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু থেকে দিল্লির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট ছিল। বিশেষ করে 7 সিস্টার্স প্রসঙ্গে তার মন্তব্য ভারতে বিতর্ক তৈরি হয়। ভারতের দৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চল তাদের কৌশলগত নিরাপত্তার কেন্দ্র। সেই অঞ্চল নিয়ে মন্তব্য দিল্লি সহজভাবে নেয়নি, যার কারণে দুদেশের সম্পর্ক ক্রমশ শীতল হতে থাকে। এমন পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিশাল জয় এবং তারেক রহমানের উত্থান দিল্লির জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এত দ্রুত কেন তারেক রহমানকে ফোন করলেন? এখানে 3টি কারণ থাকতে পারে। 1, দ্রুত স্বীকৃতি দিয়ে বৈধতা নিশ্চিত করা। আমাদের কাছে এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে, অর্থাৎ নির্বাচনের পরপরই ফোন মানে ভারত ফলাফল মেনে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে একটি বার্তা দেওয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা নতুন কিছু নয়। যদি অন্তর্বর্তী সরকার বিলম্ব করে তাহলে আন্তর্জাতিক সমর্থন কার পক্ষে যাবে এটি এখন গুরুত্বপূর্ণ। মোদীর ফোন হয়তো এই বার্তায় দিয়েছে, দিল্লি ফলাফলকে স্বীকৃতি দিয়েছে। 2, ডক্টর ইউনূসের উপর পরোক্ষ চাপ তৈরি করা। অনেকেই বলছেন ফোনটি ছিল একটি কূটনৈতিক চাপ। যখন ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত, তখন ভারতের একটি দ্রুত পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করতে পারে। বার্তাটি হতে পারে এমন যে, নির্বাচন হয়েছে, জনগণের রায় স্পষ্ট, এখন দ্রুত ক্ষমতা হস্তান্তর করুন। কূটনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করেও বার্তা দেওয়া যায়, এটি তারই উদাহরণ হতে পারে।
3 ভবিষ্যৎ কৌশলগত সমীকরণ। ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বঙ্গোপসাগরীয় নিরাপত্তা, ট্রানজিট ও বাণিজ্য, উত্তর পূর্ব ভারতের সংযোগ, চীনের প্রভাব প্রতিরোধ, সব মিলিয়ে বাংলাদেশ একটি কৌশলগত অংশীদার। তারেক রহমানের নেতৃত্বে সরকার এলে দিল্লি চায় সম্পর্ক পুনরুদ্ধার হোক, যা ভারতের পররাষ্ট্রনীতিতে নতুন কিছু নয়। কর্মী সমর্থকদের বলেছেন, তোমরা যদি জামায়াতকে ভোট দাও তাহলে আমার মৃতদেহ পাবে। নরেন্দ্র মোদীর ফোনে বিএনপির প্রতিক্রিয়া বা ইঙ্গিত কি হতে পারে? বিএনপির পক্ষ থেকে দ্রুত ধন্যবাদ জানানো হয়েছে। দলের নেতারা বলছেন, ভারত গণতান্ত্রিক রায়কে সম্মান জানিয়েছে। এতে বোঝা যায় দুপক্ষই সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটি ঘিরে বিতর্কে ছিলেন, সব দলের অংশগ্রহণের প্রশ্ন উঠেছিল। এমন অবস্থায় মোদীর ফোন এক অর্থে রাজনৈতিক ভারসাম্য বদলে দেয়। এই পরিস্থিতিতে মোদীর ফোন কি ডক্টর ইউনূসের উপর বাড়তি চাপ তৈরি করলো? সম্ভবত হ্যাঁ, কারণ অন্তর্বর্তী সরকারের বৈধতা মূলত নির্বাচন আয়োজন করা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর তাদের ভূমিকা সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি নতুন নেতৃত্বের দিকে সরে গেলে পুরনো সরকারের অবস্থান দুর্বল হয়। ভারত যখন দ্রুত বিজয়ী নেতার সঙ্গে যোগাযোগ করে, তখন সেটি একটি পরোক্ষ বার্তা, নতুন অধ্যায় শুরু হয়েছে। মোদীর ফোন ইউনূসের জন্য বার্তা হলো, আপনার সময় শেষ হয়েছে, জনগণের রায় মেনে নিন। মোদীর ফোন ছিল দ্রুত স্বীকৃতি, কৌশলগত আগ্রহ, সম্ভাব্য চাপ এবং ভবিষ্যৎ সম্পর্কের দরজা খোলা রাখা। এটি নিছক অভিনন্দন নয়, বরং একটি কূটনৈতিক সংকেত। বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এলে বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন উচ্চতায় যাবে, নাকি পুরনো সন্দেহ আবার